শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। বুধবার থেকেই গুঞ্জন সরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেবল সময়ের ব্যাপার কবে পদত্যাগ করবেন তিনি। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই পদত্যাগপত্র দিবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি শুক্রবারই তা বাস্তবে দেখা যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তার সময়ই বলে দেবে। আরিফিন শাকিলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও ৫ আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী ও তারেক রহমানের নির্বাচিত সরকার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে অপসারণের আন্দোলন হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সায় না দেয় সফল হয়নি প্রচেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরেই গুঞ্জন উঠে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি তখন জানিয়েছিলেন, পদে থাকা না থাকার বিষয়ে গুরুত্ব দিবেন নির্বাচিত সরকারের ইচ্ছার উপর। আপনি থাকতে চান না চলে যেতে চান, আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার, আপনারা যেটা বলবেন আমি তাই। এরই মধ্যে ৫ মাস অতিবাহিত হয়েছে নতুন সরকারের। রাষ্ট্রপতি পদ নিয়েও দেখা যায়নি তেমন আলোচনা। গত কয়েকদিনে নতুন মোড় নিয়েছে সম্পর্কে। বিএনপি নেতারা জানান, সরকারের ইচ্ছায় পদত্যাগে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি, যদিও সরাসরি এই প্রসঙ্গে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনিও সরাসরি বলেননি রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, তবে ব্যাখ্যা করেছেন সংবিধান ৫৪ অনুচ্ছেদ উল্লেখ করে জানিয়েছেন, পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটা করলে যা হয়, কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের। ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে একজন উচ্চপদস্থ আমলার নাম এলেও তা সঠিক নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের বিবেচনায় দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই নির্বাচিত হতে পারেন নতুন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ২০২৩ সালের ২৪ এপ্রিল। স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানান, ভারতের চলমান আন্দোলনের দিকে নজর রাখছে বাংলাদেশ। দ্রুতই দেশটির সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা ঢাকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর ঢাকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। আর সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান শামা ওবায়দ। দেশজুড়ে আলোচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। গোয়েন্দা প্রতিবেদন বলছে, গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানকালে দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা তাও রাজনীতির আলোচনার খোরাক। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় জড়িত কিনা উঠেছে সে প্রশ্নও। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে।
সেপ্টেম্বরে দিল্লিতে হতে যাচ্ছে ক্ষমতাধর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সেই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অংশ নিলে সেটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। গত কয়েকদিনের আন্দোলনে উত্তাল ভারত। দিল্লি থেকে সে আন্দোলন ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতা ভাবাচ্ছে বাংলাদেশকেও। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলা হচ্ছে, ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান স্পষ্ট জানতে চাইতে পারে ওয়াশিংটন। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বন্ধ থাকা ভিসা চালু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করালেই হবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা 2026 কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় দাবি জানান তিনি। একই সাথে একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে এনসিপি প্রধান বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আবার তাকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করছে বিএনপি, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার, তার বিচার নিশ্চিত করতে হবে। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। দল থেকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর এবার ইসিকে চিঠি দিয়ে তা অবহিত করেছে জামায়াত ইসলামী। সেই সাথে স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছে। দলের চিঠির ভিত্তিতে সংসদ সদস্য পদ হারানোর আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বৃহস্পতিবার বলেন, কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে ইসি। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে এমপি নজরুলের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল সমাবেশ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, এমপি গাজী নজরুল জেলাবাসীকে কলঙ্কিত করেছেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকেও অপসারণ চান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। উনি যে কার্যকলাপটা করেছেন তাতে করে আমাদের ঘৃণা হয় যে উনি যে সংসদে না যেতে পারেন। খুব একটা গর্ব ছিল যে গাবুরার ছেলে এমপি শ্যামনগর সাতক্ষীরা 4-এর, কিন্তু এমন এক পরিস্থিতি, এমন এক কার্যক্রম কাজ হয়ে গেছে যা ধারণার বাইরে, কল্পনা করা যায় না। আচরণ কোনো দিক থেকে খারাপ মনে করিনি, কেটিয়ে দাঁড়িয়ে এক্ষুনি দেখতে তার কার্যকলাপ খুবই খারাপ, তার জন্য আমরা খুব দুঃখিত। বাংলাদেশি বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন প্রবৃদ্ধি সহায়ক নীতিমালা ও সরকারের আন্তরিক সহায়তা নিশ্চিতের। জানান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য আইনি সুরক্ষা, ব্যবসা বান্ধব কাঠামো, সহজ কর ব্যবস্থা এবং শক্তিশালী পুঁজি বাজার নির্মাণে
সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়তে তাঁর সরকার প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীতে বিদেশি বিনিয়োগকারীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পথে হাঁটছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে। বিনিয়োগকারীদের নজর সরকারের বিনিয়োগ বান্ধব কর্মকাণ্ড আর আন্তরিকতার দিকে। দুপক্ষের যৌথ আলাপ হল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক সম্মেলনে। We take a pragmatic and logical approach. সম্মেলনের মূল পর্বে ছিল ডায়ালগ সেশন, যেখানে প্যানেলিস্ট হিসেবে সরকারের নীতি নির্ধারকরা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে নানান প্রশ্নের জবাব দেন। Bangladesh now provides a stable environment, a stable business climate. We are not only developing a law and guideline which is just appropriate for our country, we worked with everybody that it's right for our country, it's right globally. We as a team do believe that business should be done by the business sector. We're here to help and facilitate. Our only agenda in hand is to convert this territory into a really investable one. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেবল রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে নয়, বরং ব্যবসায়িক সাফল্যের বড় অংশ নির্ভর করে সরকারের নীতিমালার উপর। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we'll try our best to keep, inshallah. কিছু চ্যালেঞ্জ থাকলেও বিশাল অভ্যন্তরীণ বাজার, পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান ও নিরঙ্কুশ জনসমর্থনে নির্বাচিত সরকার দেশকে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration. প্রধানমন্ত্রী জানান, বাজেটে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। Our government is determined to build a $1 trillion economy by 2034. Bangladesh's future depends not only on attracting investment, but also on building lasting partnership. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ ও সাফল্যের নয়া দিগন্ত উন্মোচনের আমন্ত্রণ জানিয়ে সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Together we can build an economy that is stronger, equitable and inclusive. এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে দেখেন ইনভেস্টর এক্সপোর বিভিন্ন স্টল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে মিরপুরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় একথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের 70% মানুষ গণভোটে হাঁ দিলেও নির্বাচনের পর সরকার বলছে গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কিভাবে হালাল হয় প্রশ্ন জামায়াত আমিরের। যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ে খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়কে অপমান করলে এর চরম মূল্য দিতে হবে সরকারকে। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। বগুড়াকে পরিকল্পিত আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া
চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইনটি কার্যকর হলে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই কর্তৃপক্ষ পর্যায়ক্রমে মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। গণশুনানি ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নতুন নির্মাণ কাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। আইনে নদী, নালা, খাল, বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুযোগও রাখা হয়েছে, যাতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা যায়। এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সেনা হেফাজত থেকে জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 দিনের জিজ্ঞাসাবাদ করারও অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, তার বিরুদ্ধে বিগত 16 বছরের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে এই মানবতাবিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান বক্তারা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চির স্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য খাবারের নতুন মেনু চালু করা হয়েছে। একই সাথে ছাত্রীদের জন্য আলাদা ফিমেল জোন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন হয়। নতুন মেনুতে সাদা ভাত, সবজি, ডাল ও মাংস রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতেই এই উদ্যোগ। পর্যাপ্ত বাজেট না থাকায় ছোট্ট একটি কর্নারে পর্দা দিয়ে ঢেকে নারীদের জন্য আলাদা জোন করা হয়েছে। ডাকসুর দাবি একটি প্রতিবাদী উদ্যোগ, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিনেও ছাত্রীদের জন্য আলাদা জোন না থাকা অন্যায়। প্রসিডিউর মানার পরে আমার লম্বা যাত্রা শেষে এখন আমরা পারলাম আজকে থেকে এখানকার শিক্ষার্থীরা যারা আসবেন তারা রেগুলার যে খাবার ক্যান্টিনে পায় সেই খাবারটা এখানে পাবেন আর কি। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড ফেজ হচ্ছে আমরা চেষ্টা করব এখানে ভর্তুকি নিশ্চিত করে খাবারটা মিনিমাম কম দামে নিয়ে আসার চেষ্টা করা। টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের পাদদেশে আমরণ অনশন করেছেন 2 যুবক। তারা জানান, টেকনাফে প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটেই চলেছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নানাভাবে অবহিত করার পরও তারা কোনো সমাধান পাচ্ছেন না। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পাহাড় ও সমুদ্রে কাজ করেই জীবনযাপন করে টেকনাফের মানুষ। কাজে গেলেও এলাকাবাসী আতঙ্কে থাকছে। তাই এলাকার মানুষ যাতে শান্তিতে জীবিকা নির্বাহ করে জীবনযাপন করতে পারেন, তাই তারা অনশন করছেন। তার পিঠ থেকে এবং হাত থেকে 7টা মতো বুলেট অপারেশন করে বের করা হয়েছে। এখন তিনি এই জীবনটা নিয়ে শুধু বেঁচে আছেন। যতক্ষণ না স্ট্রংলি একটা তদন্ত ইনফোর্স গঠন করে এখান থেকে টেকনাফে পাঠানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই আমরণ অনশন অব্যাহত রাখব। স্মাইল এশিয়ার 8ম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করে ঢাকা ব্যাংক পিএলসি। স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালের যৌথ উদ্যোগে এই মিশন অনুষ্ঠিত হয়। 5 দিন ব্যাপী এই মেডিকেল মিশনে জন্মগত ঠোঁটকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। 18 থেকে 22 জুলাই সরকারি কর্মচারী হাসপাতালে 120 শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়নের পর 100 শিশুর সফল ক্লেফট সার্জারি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মানবিক এই উদ্যোগ বাস্তবায়নের সংশ্লিষ্ট সকল অংশীদার ও স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি জানানো হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।